সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে রেওয়া মিল। আমরা জানি রেওয়া মিল হচ্ছে নবম, দশম এবং একাদশ শ্রেণীর জন্য একটা বাধ্যতামূলক অঙ্ক। এই অঙ্কটা প্রতি বছরই আসে। মাথায় রাখবে, রেওয়া মিল তুমি যদি ভালোভাবে জানতে পারো, ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি আর্থিক অবস্থা বিবরণী পারবে। আর আর্থিক অবস্থা বিবরণী না পারলে কখনোই এ প্লাস পাওয়া সম্ভব না। এর মানে কি, রেওয়া মিল পারলে তুমি আর্থিক বিবরণী পারবে, আর রেওয়া মিল না পারলে আর্থিক বিবরণীও পারবে না। আর্থিক বিবরণী এবং রেওয়া মিল এই দুটাতেই তোমাদের 20 মার্ক এবং 10 মার্ক 30 মার্ক আছে। অর্থাৎ রেওয়া মিলে 10 মার্ক আর হচ্ছে আর্থিক বিবরণীতে 20 মার্ক। এই 30 মার্ক ডিপেন্ড করবে হচ্ছে এই রেওয়া মিলের উপরে। তো আমরা রেওয়া মিল শিখবো। তো রেওয়া মিলের যে বিষয়গুলো আমাদের সর্বপ্রথম জানতে হয় সেটা হচ্ছে রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হয় না। আমরা জানি রেওয়া মিলে কতিপয় জিনিসগুলো আসে না, যেমন হচ্ছে সমাপনী মজুদ পণ্য বা মজুদ পণ্য 31/12/2025। এই সালটা 25, 26, 24, 22 যা থাকবে থাকতে পারে। এরপর হচ্ছে অব্যবহৃত মণিহারি বা মণিহারি মজুদ 31/12/2025। এই দুটো হলো সমাপনী, এগুলো রেওয়া মিলে আসে না। এরপর হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ বা নগদ তহবিল 1-1। প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত 1-1। এরপর হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব 1-1 বা প্রারম্ভিক প্রাপ্য, প্রারম্ভিক দেনাদার। এরপরে পাওনাদার বা প্রদেয় হিসাবে 1-1 অথবা প্রারম্ভিক লেখা থাকতে পারে। এরপর সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায় রেওয়া মিলে আসে না। আরেকটা জিনিস মনে রাখবে, যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, মনে করো রেওয়া মিলে সমন্বিত ক্রয় দেওয়া আছে, তখন কি হবে? তখন হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। যদি সমন্বিত ক্রয় রেওয়া মিলে দেওয়া থাকে, তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তখন কি হবে? সমাপনী মজুদ পণ্যটা রেওয়া মিলে আসবে। এইটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো, আমাদের রেওয়া মিলে যেগুলো ডেবিট এন্ট্রি এবং কোনগুলো ক্রেডিট এন্ট্রি আমি সুন্দর করে লিখে রেখেছি, তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে। দেখো, রেওয়া মিলে যেগুলো ডেবিট হবে, যেমন যাবতীয় সম্পদ হচ্ছে ডেবিট। এই সম্পদের মধ্যে কি কি আছে? চলতি সম্পদ আছে, স্থায়ী সম্পদ আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে, এগুলো আছে। তো সব সম্পত্তি হচ্ছে কি ডেবিট। স্থায়ী সম্পত্তি কি আছে? আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ভূমি, দালান কোঠা, মোটর গাড়ি, ইজারা সম্পত্তি, সুনাম, প্যাটেন্ট। এরপরে চলতি সম্পদ যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট। যাবতীয় খরচ বা ব্যয় যেমন বেতন, ভাড়া, মজুরি, বিজ্ঞাপন, বীমা প্রিমিয়াম, কমিশন, বার্তা, পরিবহন, ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য, মণিহারি, যাতায়াত খরচ, ভ্রমণ খরচ, অবচয়, মেরামত, সুদ প্রদান, এগুলো হচ্ছে খরচ, এগুলো হচ্ছে কি ডেবিট। এরপরে খরচের অগ্রিম যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, অগ্রিম বীমা, এগুলো চলতি সম্পদ, এগুলো ডেবিট আসবে। এবার প্রাপ্য আয় যেমন বিনিয়োগের প্রাপ্য সুদ বা প্রাপ্য কমিশন, এগুলো হচ্ছে কি ডেবিট। এরপর হচ্ছে কি বিক্রয়, ফেরত, উত্তোলন আর প্রদত্ত ঋণ, এগুলো হচ্ছে ডেবিট। এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন 10% বিনিয়োগ, এটা হচ্ছে কি ডেবিট। এখন ক্রেডিটে কোনগুলো আসবে? ক্রেডিট হচ্ছে যাবতীয় দায় সমূহ ক্রেডিট, যেমন দীর্ঘমেয়াদী দায়, ঋণ বা ঋণপত্র। পার্সেন্টেজ উল্লেখ থাকতে পারে, 5% বা 10% বা 6%। চলতি দায় যেমন পাওনাদার, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, এগুলো হচ্ছে কি দায়, এগুলো ক্রেডিট, মাথায় রাখবে। যাবতীয় আয় যেমন বিক্রয়, বিনিয়োগের সুদ, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত ভাড়া, উপভাড়া, ব্যাংক জমার সুদ, এগুলো হচ্ছে আয়, এগুলো ক্রেডিট। সবসময় মনে রাখবা আয় হচ্ছে ক্রেডিট। বকেয়া খরচ, সকল প্রকার বকেয়া খরচ, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, বকেয়া মজুরি, এগুলো হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে অনুপার্জিত আয় বা আয়ের অগ্রিম, অনুপার্জিত আয়, অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম ভাড়া প্রাপ্তি, তারপরে অগ্রিম কমিশন প্রাপ্তি, এগুলো হচ্ছে ক্রেডিট। এরপর মনে রাখবা যাবতীয় সঞ্চিতি, মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, যে কোনো কিছু শেষে সঞ্চিতি লেখা আছে, এর মানে কি হবে? ক্রেডিট হয়ে যাবে। এবং ঋণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এরপর দেনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রাপ্য হিসেবে বাট্টা সঞ্চিতি। এরপর লাস্ট হচ্ছে ক্রয় ফেরত আর মূলধন, এগুলো হচ্ছে ক্রেডিট। মাথায় রাখবে, ডেবিট এবং ক্রেডিট এই জিনিসগুলো তোমরা যদি সুন্দর করে মুখস্থ করে রাখতে পারো, তাহলে রেওয়া মিল নিয়ে কোনো ঝামেলা হবে না। আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমরা এর পরের ভিডিওতে আসবো সৃজনশীল নিয়ে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা নিয়মিত দেখবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবে, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এরকম আরো ভালো ভালো ভিডিও আসবে, কারণ এই অধ্যায়ের সবগুলো বোর্ড কোশ্চেন সৃজনশীলগুলো আমি দেবো। এরপরে হচ্ছে তোমরা যারা 27-এ পরীক্ষা দিবে বা 28-এ যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমি
27 পরীক্ষার্থীদের সামনে প্রি-টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সৃজনশীলগুলো যেগুলো পরীক্ষা আসার মতো এবছর 100% কমন, সেই প্রশ্নগুলো দেব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।